যুক্তরাষ্ট্রে অবৈধ বসবাসকারীদের তাড়াতে আরও কঠোর অবস্থানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দেশ জুড়ে বড় আকারের অভিযানের প্রস্তুতি। ভেনেজুয়েলাতে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি, তেলবাহী জাহাজ জব্দ সহ ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপে উদ্বিগ্ন কারাকাস। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে 19টি নতুন বসতির স্বীকৃতি দিল ইসরায়েল, সৌদি আরবের নিন্দা, জাতিসংঘের উদ্বেগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অবৈধ বসবাসকারীদের তাড়াতে আরও কঠোর অবস্থানে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানায় 2026 সালে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশ জুড়ে বড় আকারে অভিযানের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। কৃষি খামার থেকে শুরু করে অভিযান হবে কর্মক্ষেত্র পর্যন্ত, যা রূপ নেবে গণগ্রেপ্তারে। বিশ্লেষকরা বলছেন এতে বাড়তে পারে রাজনৈতিক ঝুঁকি। চলতি বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কোমর বেঁধে নামেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তবর্তী টেক্সাস অঙ্গরাজ্য সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে মোতায়েন করা হয় বিপুল ন্যাশনাল গার্ড সদস্য। শুরু হয় চিরুনি অভিযান। তবে শুধু এ পথ অবলম্বন করে ক্ষান্ত হননি ট্রাম্প। আসছে বছরকে সামনে রেখে অভিবাসন দমনে তিনি প্রস্তুত করছেন সবচেয়ে বড় অভিযানের। জুলাই মাসে কংগ্রেসে পাশ হয় $170 বিলিয়ন ওই বিল। আর এ অর্থে অভিবাসীদের ধরতে আমেরিকা জুড়ে নিয়োগ দেয়া হবে অনেক কর্মকর্তা। প্রতিটি এলাকায় খোলা হবে আটক কেন্দ্র, সাথে বাড়ানো হবে স্থানীয় কারাগারগুলোর পরিধি। আর এই কৌশলে কৃষি খামার থেকে শুরু করে কারখানা, এমনকি বড় প্রতিষ্ঠানগুলোতে চলবে অভিযান। এ আতঙ্কে এরই মধ্যে অনেকেই গুটিয়ে ফেলেছেন ব্যবসা। অভিবাসীদের অনেকেই নিজ সন্তানদেরকে পাঠাচ্ছেন না স্কুলে, এমনকি পরিচয় প্রমাণের জন্য অনেকেই বহন করছেন পাসপোর্ট। আমরা সবাই আতঙ্কে আছি। রাস্তায় মানুষের চলাফেরাও কমেছে, দোকানে আগের মতো আর ক্রেতাও আসে না। আমাদের ব্যবসায় ধস নেমেছে। আমি জন্মসূত্রে আমেরিকান, তবে আমার বাবা মা ছিলেন অভিবাসী। আমি কাজ পাচ্ছি না। ট্রাম্পের নীতি আমাদের জীবনকে কঠিন করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য বলছে, অভিবাসন সংক্রান্ত অভিযোগ ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের 41%-ই নেই কোনো অপরাধের রেকর্ড। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই কৌশলে বাড়বে রাজনৈতিক ঝুঁকি। শ্রমিক সংকটের মুখে পড়বে যুক্তরাষ্ট্র, বেড়ে যাবে বেকারত্ব ও মুদ্রাস্ফীতির হার। হাসনা আক্তার, টিভিসি নিউজ ডেস্ক। ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিন দিন আরও কঠোর হচ্ছে। তেলবাহী জাহাজ জব্দ, সামরিক উপস্থিতি বৃদ্ধি, সব মিলিয়ে ওয়াশিংটনের পদক্ষেপ শুধু কারাকাসই নয়, উদ্বিগ্ন করে তুলেছে পুরো লাতিন আমেরিকাকে। বিশেষ করে ভেনেজুয়েলার তেলের উপর নির্ভরশীল দেশগুলোর অর্থনীতি এখন বড় চাপে। ভেনেজুয়েলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি তেল, কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক তেলবাহী জাহাজ জব্দের ঘটনায় এ খাত এখন কার্যত অবরুদ্ধ। ওয়াশিংটনের দাবি, তেল রপ্তানির মাধ্যমে ভেনেজুয়েলা অবৈধ কর্মকাণ্ডে অর্থ যোগাচ্ছে। তবে কারাকাস এসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিযোগ করে একে সরাসরি সম্পদ লুট হিসেবে আখ্যা দিচ্ছে। সম্প্রতি ভেনেজুয়েলার সীমানা ছাড়িয়ে সংকটের প্রভাব পড়েছে আশপাশের দেশগুলোতেও। কিউবা, নিকারাগুয়া, বলিভিয়া এবং ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দেশ দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার স্বল্প মূল্যের তেলের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প বাজার থেকে তেল আমদানি করতে গিয়ে এসব দেশকে এখন বেশি দাম দিতে হচ্ছে। এতে বাড়ছে সরকারি ব্যয়, চাপ পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে নিরাপত্তা উদ্বেগও বাড়িয়েছে। রাজনৈতিকভাবেও অঞ্চলটি বিভক্ত। কিছু দেশ যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করলেও মেক্সিকো, ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশ বলছে, ভেনেজুয়েলার উপর অতিরিক্ত চাপ সার্বভৌমত্বের জন্য হুমকি। তাদের মতে, লাতিন আমেরিকায় নতুন করে মার্কিন হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক চাপ লাতিন আমেরিকার জ্বালানি নিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সহিংসতা থামাতে উদ্যোগ নিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো জোট,
আসিয়ান। সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একত্রিত হন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা। থাইল্যান্ড ও কম্বোডিয়া দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবং সাম্প্রতিক প্রাণঘাতী সংঘর্ষ বন্ধের উপায় খুঁজতে এই বৈঠক হচ্ছে। আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা মালয়েশিয়ার মধ্যস্থতায় হওয়া স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করবেন। মালয়েশিয়ার সম্প্রতি যুদ্ধবিরতিতে ডোনাল্ড ট্রাম্পও ভূমিকা রাখেন। রাশিয়ায় গাড়ি বোমা হামলায় সেনাবাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। সোমবার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে গাড়ির নিচে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন তিনি। নিহত লেফটেন্যান্ট জেনারেল প্যানিল সারভারভ রাশিয়ার সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন বলে জানিয়েছে তদন্ত কমিটি। এই ঘটনার সঙ্গে ইউক্রেনের যোগসূত্র থাকতে পারে এমন দাবি মস্কোর। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে একটি অ্যাপার্টমেন্টের কার পার্কে বিস্ফোরণ হলে আশেপাশে ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি কিয়েভ। এর আগে চলতি বছরের এপ্রিলে জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিভ মস্কোতে এক গাড়ি বোমা হামলায় নিহত হন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে 19টি নতুন বসতিকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। সরকারের বসতি সম্প্রসারণ নীতির ধারাবাহিকতা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের সঙ্গে যৌথভাবে এই প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকানো। তবে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন করা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলি নিরবিচ্ছিন্ন বসতি সম্প্রসারণ উত্তেজনা বাড়াচ্ছে। ভারত মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে সবচেয়ে বড় জয় পেয়েছে বিজেপি জোট। স্থানীয় সরকার সংস্থাগুলোর সভাপতির 207টি পদ জিতে নিয়েছে এই জোট। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপি 117টি, শিবসেনা 53টি এবং এনসিপি 37টি পৌরসভার সভাপতির পদে জয়ী হয়েছে। কংগ্রেস পেয়েছে 28টি, এনসিপি এসপি 7টি এবং শিবসেনা ইউবিটি 9টি পদ পেয়েছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত অন্যান্য দল 4টি আসনে জয় পেয়েছে। আর স্বীকৃতিহীন নিবন্ধিত দলগুলো পেয়েছে 28টি পৌরসভার সভাপতির পদ। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন 5টি আসনে। তবে বিরোধী কংগ্রেস ও শিবসেনা ইউবিটি অভিযোগ করেছে নির্বাচন কমিশন মহাজোটের জয়ে সহায়তা করেছে। অন্যদিকে জনগণকে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রধান কৌশলবিদ অমিত শাহ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের গৃহবন্দী হয়ে বাকি সাজা ভোগ করার আবেদন খারিজ করে দিয়েছে দেশটির আদালত। আদালত জানিয়েছে, এই পদক্ষেপ অনুমোদনের জন্য প্রদত্ত রাজার নথি বৈধ নয়। কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক অ্যালিস লকে সোমবার বলেন, নথিটির অস্তিত্ব নিয়ে কোনো বিতর্ক নেই। তবে নজিবকে ঘরে বন্দি করে রাখার জন্য দেশের ক্ষমা বোর্ডের পরামর্শ নেওয়া উচিত ছিল। নাজিব 2022 থেকে অর্থ কেলেঙ্কারির মামলায় কারাবন্দী হিসেবে সাজা ভোগ করছেন। নাজিব এই অভিযোগের সব মামলায় নিজেকে নির্দোষ বলেও দাবি করেছেন। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালুর প্রস্তুতি নিয়েছে জাপান। স্থানীয় সময় সোমবার নিগাতা প্রাদেশিক সরকারের ভোটে আংশিকভাবে কেন্দ্রটি চালুর অনুমোদন পেয়েছে। ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ে প্রায় 15 বছর পর এই সিদ্ধান্ত আসলো। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে 7টি রিঅ্যাক্টরের মধ্যে প্রথমটি চালুর কথা বিবেচনা করছে টেপকো। 2011 সালে দেশটির 54টি পারমাণবিক রিঅ্যাক্টর বন্ধ করে দেওয়া হয়েছিল। ভূমিকম্প, সুনামি আর ফুকুশিমার বিভীষিকাময় স্মৃতির মাঝেই জাপান আবার ফিরছে পারমাণবিক শক্তির পথে। দীর্ঘ 15 বছরের দ্বিধা, ভয় আর জনবিরোধিতার পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের কারণে যারা মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা আরেকটি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকির সম্মুখীন হতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা সত্যি আতঙ্কিত। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির খরচ কমাতে দীর্ঘ সময়ের পর বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কিছু পারমাণবিক কেন্দ্র পুনরায় চালুর পক্ষে অবস্থান নিয়েছেন।
ইতোমধ্যে জাপানের ৩৩টি অপারেশনযোগ্য রিয়্যাক্টরের মধ্যে ১৪টি পুনরায় চালু হয়েছে। কাশিওয়াজাকি কারিওয়া কেন্দ্রটি পরিচালনা করে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো। আগে প্রতিষ্ঠানটি ফুকুশিমা কেন্দ্র পরিচালনা করত। এ কারণেই পুনরায় চালু নিয়ে বিতর্ক আরও তীব্র। আগামী ২০ জানুয়ারি ৬০টি রিয়্যাক্টরের মধ্যে প্রথমটি চালুর কথা বিবেচনা করছে টেপকো। একটি রিয়্যাক্টরটি টোকিও অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ প্রায় ২% বাড়াতে পারে বলে জানিয়েছে অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য আবার এটি চালুর সিদ্ধান্ত হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ৬ পুনরায় চালু করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে এই সিদ্ধান্তে স্থানীয় জনগণের মধ্যে বিভাজন স্পষ্ট। ভোটের দিন অন্তত ৩০০ বিক্ষোভকারী নো নিউকস এবং ফুকুশিমাকে সমর্থন করে লেখা ব্যানার নিয়ে প্রতিবাদ জানায়। ২০১১ সালে ভূমিকম্প ও সুনামির পর ৩টি রিয়্যাক্ট গলে যাওয়ার ঘটনায় জাপানের পারমাণবিক শক্তির উপর জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। সুদানের উত্তর দারফুর রাজ্যের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় উদ্ধারকারী সংগঠনগুলো। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত করা যায়নি। এদিকে চলমান গৃহযুদ্ধের মধ্যেই এই হামলাটি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এছাড়া শনিবার আরএসএফ নিয়ন্ত্রিত মালহা শহরের আল হাররা বাজারে এই ড্রোন হামলা হয় বলে জানিয়েছে নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল। হামলায় বহু দোকানে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সম্পদের। পাশাপাশি দেশটির বিভিন্ন অংশেও সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এই অবস্থায় দক্ষিণ কার্দোফান রাজ্যের অবরুদ্ধ ও দুর্ভিক্ষ পীড়িত শহর কাদুগুলি থেকে রবিবার সব মানবিক সহায়তা কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। ২০২৩ সালে এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর মধ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত কয়েক দশক হাজার মানুষ নিহত হয়েছে। হাড়ে লাগা হিমেল হাওয়া সাথে ঝলমল আলোয় রাশিয়ার রাজধানী মস্কো সেজে উঠেছে নতুন রূপে। ঐতিহাসিক রেড স্কোয়ার এখন ইংরেজি নতুন বছরকে বরণ করতে প্রস্তুত। তবে উৎসবের বাতাসের মধ্যেও মস্কোবাসী মনে আছে শঙ্কা, কেননা যুদ্ধটা এখনও থামেনি ইউক্রেনের সাথে। মস্কোর ঐতিহাসিক রেড স্কোয়ারে উৎসবের আমেজ এখন তুঙ্গে। রাশিয়ার রাজধানীর কেন্দ্রে বসেছে জমকালো শীতকালীন বাজার। চারদিকে চোখে পড়ছে বর্ণিল আলোকসজ্জা। ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপনকে সামনে রেখে শহর জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাশিয়ায় নববর্ষই বছরের সবচেয়ে বড় উৎসব। এই সময়টাতে রুশ নাগরিকরা সাধারণত পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটান। তবে উৎসবের এই আবহের মধ্যেও ইউক্রেনে চলমান যুদ্ধের প্রভাব এখনও অনুভূত হচ্ছে। এছাড়া রাষ্ট্রীয় টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রচারের বড় অংশ জুড়ে রয়েছে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত খবর। যদিও মস্কোর রাস্তাঘাটে এখনও যুদ্ধরত দেশের স্পষ্ট কোনো চিহ্ন চোখে পড়ছে না। তবে চোখে পড়ছে পুরো শহর জুড়ে আলোর ঝলকানি আর বাহারি সব আয়োজন, যা ক্রিসমাস উৎসবকে করে তুলেছে আরও বেশি প্রাণবন্ত। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।